দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহান আল রাজি। আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের নিজ বাড়িতে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বছর দুয়েক আগেও এই দিনটি ঘিরে দেখা যেত অন্যরকম দৃশ্য। ভোররাত থেকেই সম্পন্ন হতো সকল প্রস্তুতি। 15ই আগস্ট সকালে ধানমন্ডি 32-এ দেখা যেত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর পুষ্পস্তবক অর্পণের দৃশ্য। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিপরীতমুখী চিত্র। দর্শক, 15ই আগস্টের উদযাপনের এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। গত 5 আগস্ট এবং তার পরবর্তী সময়ে শেখ হাসিনার পৈতৃক নিবাস যেটা অর্থাৎ ধানমন্ডি 32-এর বাড়িটা কিন্তু 2 দফা ভাঙা হয়। এটি বলতে গেলে বর্তমানে একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপ। তো সেই ধ্বংসস্তূপের সামনে আজ কেন এত কড়া নিরাপত্তা ব্যবস্থা? বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, সাজোয়া যান, এবং আমরা এও দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা কর্মীরা সেই স্থানে কিন্তু ধানমন্ডি 32-এর আশেপাশে কিন্তু অবস্থান করছে। তো একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি নিয়ে সরকারের কিসের এত নিরাপত্তা শঙ্কা? এটা পরিত্যক্ত শুধু ভাঙা বাড়ি তো না, এটা শেখ মুজিবুর রহমানের বাড়ি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের এই বাড়িটা শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন তখন এই বাড়িতেই উনি থাকতেন। উনি কোনো সরকারি বাসভবনে থাকতেন না, এবং এই বাড়িতেই উনি খুন হয়েছিলেন। এই বাড়িতে ওনার অনেক স্মৃতি রয়েছে। ওনার রাজনৈতিক কর্মকাণ্ডও এই বাড়িতে থেকেই উনি চালিয়ে যেতেন। তো সেক্ষেত্রে এটা আওয়ামী লীগের অন্যতম এটাকে স্মৃতিস্মারক এই 32 নম্বর বাড়ি, এবং সর্বশেষ তো এটাকে মিউজিয়াম বানানো হলো। তো মিউজিয়াম বানানো হয়েছিলই ওই 32 নম্বরের স্মৃতি ধরে রাখার জন্য। ঘটনা হলো যে গত বছরের 5 আগস্ট যে পরিস্থিতি তৈরি হয় আমাদের দেশে, আওয়ামী লীগের যে শেখ হাসিনার যে দুঃশাসন, সেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক মানুষের জনতার এক ধরনের ক্ষোভ তৈরি হয় এই 32 নম্বর বাড়ির উপরে। কারণ হচ্ছে গিয়ে মানুষ ধারণা করতে থাকে যে এই 32 নাম্বার বা এই শেখ মুজিবুর রহমান তাকে বিক্রি করে আওয়ামী লীগ নানান ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে গত এই 20-30 বছর ধরে। শেখ মুজিবুর রহমানের 71-এ বাংলাদেশের স্বাধীনতায় তার যে অবদান, এটা বিরাট অবদান, এটা অস্বীকার করার কিছু নেই। অবশ্যই ওনার অনেক বড় অবদান ছিল। ইনফ্যাক্ট তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার নেতৃত্বে সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শী যারা ছিল তারা সবাই তার নেতৃত্বে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেভাবেই এদের স্বাধীন হয়। সো শেখ মুজিবুর রহমান আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক বড় নেতা এবং একটা বড় অংশের কাছে মহান নেতা। এই দেশের একটা বড় অংশের মানুষের কাছে তিনি মহান নেতা। তো এই নেতার বাড়ি যেহেতু জাদুঘর পর্যন্ত গিয়েছে, এবং খুব মজার ব্যাপার কি জানো, এই জাদুঘর কিন্তু আওয়ামী লীগ করে নাই। এই জাদুঘর করার যে উদ্যোগ, এটা কিন্তু বিএনপি সরকারের ছিল। এই শেখ মুজিবুর রহমানের এই বাড়ির জাদুঘর করার যে উদ্যোগ, এটা বিএনপি সরকারের ছিল। এবং ইতিহাসের নির্মম পরিহার যে সেই বিএনপি আজকে পাহারা দিচ্ছে যেন এখানে কেউ ফুল দিতে না আসতে পারে, এখানে আওয়ামী লীগের কোনো লোকজন না আসতে পারে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম আমরা, যে ফুল কেন আজকে এই পরিণতি, এটা আমরা সবাই জানি যে এই বাড়ির পরিণতি, এই বাড়ির ভাঙা কেন হলো, কি কারণে ভাঙা হলো, কারা ভাঙলো, কোন পরিস্থিতিতে ভাঙা হলো, এটা মোটামুটি আমরা সবাই জানি। এখন আজকের যে বিশেষ পরিস্থিতি, এই গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আজকের 1 বছর পরের যে 15ই আগস্ট, সেই 15ই আগস্টে এই বাড়িতে কোনো আওয়ামী কর্মীকে বা শেখ মুজিবের কোনো ফ্যান ভক্তকে যেতে দেওয়া হচ্ছে না বা হবে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে কারণ সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা ভীতি আছে। ভীতিটা হচ্ছে আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, যাদেরকে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছে, এই সময় এসে তারা যে কোনো একটা ওসিলায় সিনে আসার চেষ্টা করতে পারে, তাই না? তাদেরকে কোনো প্রকার কার্যক্রম তো সরকার করতে দিচ্ছে না, বা অন্যান্য রাজনৈতিক দলও চায় না যে তারা কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুক। তো আওয়ামী লীগের জন্য একটা সুযোগ যে শেখ মুজিবুর রহমান, যিনি মোটামুটিভাবে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছেই গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব,
অর্থাৎ মানুষ আওয়ামী লীগ পছন্দ করে না, আওয়ামী লীগকে ঘৃণা করে, কিন্তু শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে। এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে। তাদের জন্য আওয়ামী লীগের জন্য একটা সুযোগ যে এই উসিলায়, যে বঙ্গবন্ধুকে বা যে শেখ মুজিবকে তারা বছরের পর বছর, যুগের পর যুগ চড়া দামে বিক্রি করেছে, এই উসিলায় আরেকবার বিক্রি করার তারা চেষ্টা করতে পারে। আরেকবার এই বঙ্গবন্ধুর নাম করে, শেখ মুজিবের নাম করে আরেকবার সংগঠিত হওয়ার, বা এই যে কোণঠাসা পরিস্থিতিতে আছে সেখান থেকে রাজনীতির মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করতে পারে। সম্ভবত এটাকে থামাতেই, যাতে এই চেষ্টাটা আওয়ামী লীগ কর্মীরা করতে না পারে, বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে আরেকবার বিক্রি করে তারা যাতে এন্ট্রির কোনো একটা রাস্তা খুঁজে না পায়, এটা ঠেকাতেই তারা তাদের কর্মীদেরকে বা তাদের শেখ মুজিবের ফ্যান যারা আছেন তাদেরকে এখানে আসতে যেতে না পারেন, কোনো প্রকার অফিসিয়াল কোনো কর্মকাণ্ড অংশগ্রহণ করতে না পারেন, সেই জন্যই বোধহয় বিএনপির লোকজন এখানে পাহারা দিচ্ছে বসে। জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ এবং সকলে যাতে নিজেদের অধিকার আদায় করে নিতে পারে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারে। 15ই আগস্ট যেহেতু আওয়ামী লীগের জন্য বিশাল একটা দিন এবং এত বড় নেতার মৃত্যুবার্ষিকী বা প্রয়াণ দিবস, এই দিবসে যে তাদেরকে শ্রদ্ধা জানাতে আসতে ধানমন্ডি 32-এ বাধা দেওয়া হচ্ছে বা আসতে দেওয়া যাচ্ছে না। আমরা গত বছরও দেখেছি, হয়তো বা শোক দিবসের দিন সর্বোচ্চ 10 জনও হবে না নেতাকর্মী। এমন তো আর না যে সারা দেশ থেকে শয়ে বা দলে দলে নেতাকর্মী 32-এ শ্রদ্ধা জানাতে আসছে। এই গুটি কয়েক যারা আসতে চাচ্ছে তাদেরকেও যে রাস্তায়, কিছুক্ষণ আগে আমরা ঢাকা এক্সপ্রেসের ইয়েতে দেখলাম যে এক রিক্সাওয়ালা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসতে চাচ্ছিল, তাকে বাধা দেওয়া হয়েছে এবং ঢুকতে দেওয়া হয়নি। তো এই আটকে রাখাটা কি আসলে জুলাই অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল আমাদের একটা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ, তার সাথে কি সাংঘর্ষিক না? এবং গুটি কয়েক সমর্থকদের আসতে দিলে কি বা হতো? না, অবশ্যই সাংঘর্ষিক। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, তার সঙ্গে এই যে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দেওয়া হচ্ছে, এটা একদম সরাসরি সাংঘর্ষিক। কিন্তু আবার এদিক থেকেও ভাবতে হবে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। আওয়ামী লীগ এই দেশে যে ক্ষত তৈরি করে দিয়ে গেছে গত 15 বছরে, সেই ক্ষত কিন্তু আমাদের সারে নাই। এখনো বাংলাদেশের গায়ে সেই ক্ষত রয়ে গেছে এবং মানে দগদগে ঘায়ের মতো সেই ক্ষত রয়ে গেছে। এখনো যে বাংলাদেশের একটা স্টেবল সরকার দেশ চালাতে পারছে না, বাংলাদেশের নানান জায়গায় আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিদিনের জীবনে নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি, যেটা রাষ্ট্রের সমাধান করার কথা ছিল সেটা যে করতে পারতেছে না, এটার জন্য তো প্রকারান্তরে আওয়ামী লীগই দায়ী। আওয়ামী লীগ যে বছরের পর বছর নির্বাচনহীনতার একটা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেল, একটা ফ্যাসিজম চালু করে দিয়ে গেল, এটা যদি আওয়ামী লীগ না করতো তাহলে তো এই পরিস্থিতি আমাদের আজকে পড়তে হতো না, তাই না? তো সেক্ষেত্রে হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা হরণ যেমন করতেছে, এটা একদিক দিয়ে যেমন নিন্দনীয়, আমাদের জুলাই স্পিরিটের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, আবার আরেক দিক দিয়ে চিন্তা করতে গেলে এটা একটা বিশেষ পরিস্থিতি যাচ্ছে। শোক 15 বছর ধরে মানুষকে জোর করে শোক পালন করানো হয়েছে, জোর করে। স্কুলের বাচ্চাদেরকে স্কুল ছুটি, জাতীয় দিবস ছুটি ছিল সব জায়গায়, সর্বস্তরে ছুটি ছিল, এটা অফিস আদালত, কিন্তু স্কুলে বাচ্চাদের জোর করে 100% উপস্থিতি দেখাতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। কারণ ওই দিন শোক দিবসে তাদের শোকের কবিতা পড়তে হবে, শোকের গান গাইতে হবে এবং তাদেরকে বোঝাইতে হবে যে একটা বিরাট শোকের দিন। তো এগুলো জোর করে করানো হয়েছে। শোকের দিনের মাইকে চারপাশে আমরা আগে দেখেছি, মাইকের শব্দে আমরা ঘর থেকে বেরোতে পারতাম না। শোকের দিনে হচ্ছে এই অবস্থা। শোকের দিনে ব্যানার ফেস্টুনে সারা ঢাকা শহর ছেয়ে যেত, মানে কোথাও বাকি থাকতো না। কে কারে সালাম দিচ্ছে, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, শোক দিবস পালন করুন, ভরে যেত এগুলোতে। আচ্ছা, শোকের দিনে কি হতো? সরকারি ছুটি থাকতো, রাস্তাঘাটে প্যান্ডেল বানিয়ে এসব যুবলীগ, আওয়ামী লীগ বা ছাত্রলীগের পান্ডারা কি করতো? জনভোগান্তি তৈরি করতো। তো শোক কখন মানুষের কাছে বিরক্তিতে পরিণত হলো? এসব করার কারণেই তো শোকটা বিরক্তিতে পরিণত হয়েছে মানুষের কাছে। হ্যাঁ, একজন মহান নেতা, একজন বড় নেতা, রাজনৈতিক নেতা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে একটা বড় ধরনের অবদান রেখেছেন, এরকম একজন নেতা যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তার এরকম একজন নেতার পরিবার সহ যে দিনে তাকে মেরে ফেলা হলো, তার মৃত্যু দিবস, এটা তো অবশ্যই শোকের দিন হওয়া উচিত জাতির। সেটা কি কারণে বিরক্ত হয়ে গেল মানুষ? বিরক্তিকর দিন কেন হয়ে গেল? কারণ আওয়ামী লীগ এটাকে পুঁজি করে, এই শোক দিবসকে পুঁজি করে ব্যবসা করতে চেয়েছে। এই শোক দিবসটাকে বড় করে এমন করতে চেয়েছে যে এই দেশটা শেখ হাসিনার এবং শেখ হাসিনার বাবার একার, আর কারোরই না। শেখ হাসিনার বাবাকে মেরে ফেলা হয়েছে, এই দিনে সে যা খুশি তাই করতে পারে।
তো এই যে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করেছে গত 15 বছর ধরে 16 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে, সেইটারই প্রতিফলন এখন হচ্ছে। এখন যে একজন নিরীহ রিকশাওয়ালা, তার হয়তো কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকার কথাও না একজন নিরীহ রিকশাওয়ালার, তার একদম মন থেকেই সে হয়তো চাচ্ছে ফুলটা দিতে, সেও যে আজকে ফুল দিতে পারছে না, এটার জন্য শেখ হাসিনাই দায়ী, একদম সরাসরি শেখ হাসিনাই দায়ী। কারণ উনি মানুষকে এই বিরক্তিকর শোক দিবস উপহার দিয়ে গেছেন, যে কারণে এই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমার ধারণা যে এটা হয়তো বা ভবিষ্যতে এতটা কড়াকড়ি অবস্থা থাকবে না। আওয়ামী লীগের এখন যে দুঃসময়, বা আওয়ামী লীগের নাম মানুষ শুনতেই পাচ্ছে না, এটা শুধু রাজনৈতিক কর্মীদের না, সাধারণ মানুষই তো আওয়ামী লীগের নাম শুনতে পাচ্ছে না, পছন্দ করছে না আওয়ামী লীগের নাম শুনতে। তো এই পরিস্থিতিটা আসছে, এটা খুবই সাময়িক, যেহেতু একটা বিশেষ অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে, এটাকেও বিশেষ অবস্থা হিসেবেই বিবেচনা করতে হবে। তো এই শোকের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের ডিজে গান বাজানো বা ডিজে পার্টি করা, এটাও কি আপনি স্বাভাবিকভাবেই দেখছেন আজকের দিনে? না, মোটেই স্বাভাবিক না, এটা একদমই স্বাভাবিক না। আমাদের জাতীয় নেতাদের প্রতি আমাদের ওই সম্মান, ওই শ্রদ্ধাবোধ থাকা উচিত, যে রাজনৈতিক দলেরই হোক না কেন তিনি, যারা আমাদের জাতীয় নেতা আছেন, যারা আমাদের বিশেষ করে যারা স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা আছে, বিশেষ ভূমিকা আছে, তাদেরকে সে যে রাজনৈতিক দলের মতাদর্শী হন না কেন, তাদেরকে আমাদের সম্মান জানানো অবশ্যই উচিত। আর মজার ব্যাপার হলো কি, এই ডিজে গানের তো অবশ্যই আমি নিন্দা জানাচ্ছি, পাশাপাশি শোক দিবসে কিন্তু মহল্লায় মহল্লায় আওয়ামী লীগও ডিজে গান চালাইতো। মানে শোক দিবস তাদের কাছে একটা উৎসব হয়ে গেছিল, কারণ লুটপাটের একটা দিন হইতো। শোক দিবস মানে একটা বিরাট বাজেট থাকতো, দলের থাকতো, রাষ্ট্রের থাকতো, সেই বাজেট খরচ করো, সেই বাজেট থেকে টাকা মারো। শোক দিবস উপলক্ষে যে বাজেট হতো, রাষ্ট্রীয় বাজেট ছিল বা দলীয় বাজেট ছিল, এই টাকাগুলো তারা মারতো। এই টাকাগুলো মেরে কি করতো, এটা ফুর্তি লাগে না মনের মধ্যে, টাকা মারতেছে, সেই ফুর্তিগুলো তারাও কিন্তু ডিজে পার্টি করতো। মহল্লায় মহল্লায় শোক দিবসে আমরাও ডিজে পার্টি দেখেছি, এটা আওয়ামী লীগই করতো। দুটোই নিন্দনীয়, আগে যেটা করতো সেটাও নিন্দনীয়, এখন যেটা হচ্ছে এটাও অবশ্যই সমর্থনযোগ্য না। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে যেই উপমাগুলো দেয়া হতো, জাতির পিতা এবং বঙ্গবন্ধু, এগুলো নিয়ে ঐতিহাসিক বিতর্ক থাকলেও কিন্তু বহু মানুষ তাকে এই নামেই ডাকতে পছন্দ করতো এবং অন্তর থেকে ধারণ করত। বর্তমানে দেখছি যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে কিংবা জাতির পিতা বলতে অনেকে ভয় পাচ্ছেন, কিংবা এটার ব্যবহারকে অ্যাভয়েড করে যাচ্ছেন এক প্রকার। এই প্রসঙ্গে আপনার কি মতামত? বঙ্গবন্ধু অনেক দিন ধরেই প্রচলিত যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু হিসেবে ডাকা, এটা আসলে বঙ্গবন্ধু হিসেবে ওনাকে একটা সাধারণের মাঝে এক ধরনের স্বীকৃতিও আমার কাছে মনে হয় যে চলে আসছিল বা এসেছে অনেক আগে থেকেই বঙ্গবন্ধু হিসেবে। তো এই বঙ্গবন্ধু হিসেবে ডাকা, যে ডাকতে চায়, যার মন থেকে ওনাকে বঙ্গবন্ধু বলতে ইচ্ছা হয়, এই ডাকাতে কোনো অন্যায় দেখি না আমি, এখানে বিন্দুমাত্র কোনো অন্যায় নেই। কেউ যে ডাকতে চায় ওনাকে বঙ্গবন্ধু, অবশ্যই ডাকতে পারে। আর জাতির পিতার বিষয়টা এটা প্রশ্ন সাপেক্ষ। জাতির পিতা তো এটা তো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছে যে উনি আমাদের জাতির পিতা। এটা তো কখনো সর্বসাধারণের ভোট নেয়নি, কখনো কোনো জাতীয় নির্বাচনে এরকম কোনো অপশন ছিল না যে আমরা এরপর থেকে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা করব, তোমাদের কি মত? কোনো মানুষের তো তারা নেয়নি, মতামত নেয়নি। সো এরা এটা চাপিয়ে দিয়েছে, একটা মানে কি বলে, একটা ভুয়া নির্বাচন, একটা রাতের নির্বাচন, আগের দিনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে যে সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছে, সংবিধান বদলানোর যে সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে মানে জোর করে ক্ষমতায় এসে অন্যান্য রাজনৈতিক দলকে বঞ্চিত করে নিজেরা যে কৌশল করে ক্ষমতায় থেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তাতে যে সংবিধান বদলের সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে এই জাতির পিতা, হ্যানত্যান ইত্যাদি নানাবিধ বিষয়গুলো, যেগুলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সুবিধা দেয়, সেই বিষয়গুলো তারা পুরো জাতির উপর চাপিয়ে দিয়ে গেছে। জাতির পিতা নিয়ে এটা মানে অবিসংবিদিত না, এটা মানে মীমাংসিত ইস্যু না, এটা আওয়ামী লীগকে চাপিয়ে দেওয়া। বাট বঙ্গবন্ধু এক প্রকার মীমাংসিত ইস্যুই। অনেক মানুষ, আমি আমার ছোটবেলা থেকেই শুনে আসছি যে বঙ্গবন্ধু বলতে শেখ মুজিবুর রহমানকেই বোঝে সাধারণ মানুষেরা, সেটা যে দলের লোকই হোক না কেন। তো এটা নিয়ে এটা আমার কাছে মনে হয় যে এটা কাউকে বলতে না দেওয়া বা এই বঙ্গবন্ধু বলে শেখ মুজিবকে ডাকতে না পারা মানুষের, এটা এক ধরনের অধিকারহীনতা। রাষ্ট্রের উচিত এই অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া।
আজ 15ই আগস্ট আমরা এও দেখেছি যে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করতে, যদিও কোনো আড়ম্বর অনুষ্ঠান ছিল না, কোনো কেক কাটা কর্মসূচি ছিল না, বিএনপির পক্ষ থেকে কেক কাটা কর্মসূচি পালন করতে বারণ করা হয়েছে। তবে আমরা দেখেছি যে সারা দেশে মসজিদে মসজিদে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমরা নিউজ পেপার, বিভিন্ন গণমাধ্যমেও দেখতে পেয়েছি যে তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন আর্টিকেল বা খবরাখবর বেরিয়েছে। তো আজকের দিনে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের ইয়েটা তো বহুদিন যাবৎ বাংলাদেশে একটি বিতর্কিত ইস্যু। তো বিএনপি কি আজকে এই জন্মদিন উদযাপন না করে বিতর্কটাকে আরেকটু কম উস্কে দিতে পারতো কিনা, বা এই প্রতিহিংসার রাজনীতি যে 15ই আগস্ট শোকের দিনেই খালেদা জিয়ার জন্মদিন পালন করার যে প্রবণতা, এই সম্পর্কিত আপনার কি মতামত? বিএনপির কিছু গৃহপালিত বুদ্ধিজীবী আছে, এটা অনেক আগে থেকেই আছে। তো কোনো এক বুদ্ধি, আমি নাম বলছি না, কোনো এক গৃহপালিত বুদ্ধিজীবী এই বুদ্ধি দিয়েছিলেন বোধহয় বেগম খালেদা জিয়াকে, যে এই 15ই আগস্ট আপনি জন্মদিন পালন করেন। তো এটা আমি মনে করি যে বিএনপির মানে যত বড় রাজনৈতিক ভুল আছে তার মধ্যে এটা অন্যতম, যে 15ই আগস্টকে বেগম খালেদা জিয়ার জন্মদিন হিসেবে উদযাপন করার যে সিদ্ধান্ত, এটা তাদের একটা বড় রাজনৈতিক ভুল। কারণ এটা হতেই পারে না কখনো যে মানে শেখ মুজিবুর রহমানের একটা মর্মান্তিক মৃত্যু তার যেভাবে হয়েছে ওই 15ই আগস্টে, পরিবার সহ সপরিবারে। কারা মরছে, তারা কত ভালো লোক ছিল খারাপ লোক ছিল সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু শেখ মুজিবুর রহমানের যে পরিবার সহ যে মৃত্যু দিবসটা 15ই আগস্ট, এটা তো একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগ, তাদের জন্য তো এটা শোকের দিন, তাই না? ধরলাম যে অন্য কারো শোকের দরকার নেই, কিন্তু তাদের জন্য তো শোকের দিন। আওয়ামী লীগ তো বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আওয়ামী লীগ করেন, তাই না? তো তাদের জন্য তো শোকের দিন। তো আপনি যখন প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার কথা বলছি, আপনি যখন প্রধানমন্ত্রী বা আপনিও যখন একটা বড় রাজনৈতিক দলের নেতা, তখন তো আপনার উচিত এই সমস্ত সারা দেশের মানুষের চিন্তাকে সম্মান জানানো, তাই না? এই দিনটা বিতর্কিত দিন। তুমি আগেই বললে যে 15ই আগস্ট, আমরা যতদূর জানি 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার আসল জন্মদিন না। তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম যে 15ই আগস্টই উনি জন্ম নিয়েছেন, কোনো সার্টিফিকেট না, ওই দিনেই উনি জন্মাইছেন, এটাই সত্য। এটাও যদি সত্য হয়ে থাকে, তারপরও এটাই ভালো হতো যদি উনি ওই দিনে জন্ম হওয়ার পরও এই দিনে জন্মদিন পালন না করতেন। শেখ মুজিবের বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে সম্মানে উনি যদি নিজেই ঘোষণা করতেন যে আমার জন্মদিন এইটাই 15ই আগস্টে আমি কিন্তু একজন দেশের একজন বড় নেতা, তার সম্মানে আমি এই জন্মদিনটা পালন করলাম না, তাহলে উনি আরো মহান হতে পারতেন। ভবিষ্যতে তো হয়তো বা বিএনপির ক্ষমতা তারেক রহমান পরিচালনা করবে। তো এই যে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের যে রীতি চলে আসছে, এর থেকে কি পেছনে হটার বিএনপির আর কোনো অপশন আছে? মানে বিএনপি যদি এখন থেকে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন না করে, তাহলে কি এতদিন পর্যন্ত যে পালন করে আসছিল এ নিয়ে জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া বা দলটির প্রতি সমালোচনা কাজ করবে কিনা? অলরেডি সমালোচিত বিএনপি এই ইস্যুতে, কারণ দেশের মানুষ জানে, অলরেডি দেশের প্রায় সব মানুষই জানে যে এটা একটা ভুয়া জন্মদিন বেগম খালেদা জিয়ার। এটা আওয়ামী লীগকে বা শেখ মুজিবুর রহমানকে ছোট করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। একটু মজার ব্যাপার হচ্ছে কি জানো, মানে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদের চরিত্রের সঙ্গে না এরকম একটা মানে খুব এটাকে বাজে জিনিসই বলবো, যে শেখ মুজিবের মৃত্যুদিনে যে ওনার জন্মদিন পালন করা, তো এই জিয়া পরিবারের সঙ্গে না এরকম একটা বাজে জিনিস যায় না। হ্যাঁ, কারণ আমরা জানি যে জিয়াউর রহমান একটা অসম্ভব সৎ মানুষ ছিলেন। তারেক রহমান সম্পর্কেও জানি যে বাপের অনেক গুণাগুণ তার মধ্যে আছে, এবং বেগম খালেদা জিয়া সম্পর্কেও আমরা যতটুকু জানি উনি মানে শেখ হাসিনা যে টাইপের, ঠিক তার উল্টো টাইপের মানুষ উনি। একটা নরম সরম, নরম মনের, এবং কি বলে এটাকে শিষ্টাচার যে বজায় রাখাটা রাজনৈতিক অঙ্গনে, প্রতিপক্ষের জন্য যে শিষ্টাচারটা, তার সঙ্গে কথা বলা বা তাকে সম্মান জানানো, এই বিষয়গুলো কিন্তু জিয়া পরিবারের মধ্যে আছে। কিন্তু একটা ইস্যুতেই, কি কারণে জানি না, একটা ইস্যুতে বললাম না যে কিছু গৃহপালিত বুদ্ধিজীবী থাকে সব রাজনৈতিক দলে, কিভাবে যেন ওনাকে কনভিন্স করে ফেলছে যে এই দিন আপনার জন্মদিন পালন করতে হবে। হ্যাঁ, তো এখন তো দিন চেঞ্জ হয়েছে, আগের মতো দিন নেই। তো তারেক রহমানও এই প্রজন্মের নেতা, উনিও আগের পুরনো নেতা না, এই সময়ের নেতা। উনি যদি মনে করেন যে না এই দিনটা পালন করার দরকার নেই, আমার কাছে মনে হয় দেশের মানুষ ভালোভাবেই সেটা গ্রহণ করবে, কারণ সবাই জানে যে এই দিনটা আসলে ওনার জন্মদিন না। ধন্যবাদ। থ্যাংক ইউ।
তো দর্শক, এই ছিল ঢাকা এক্সপ্রেসের আজকের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের মাঝে আবারও হাজির হব ভিন্ন কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।